প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চাঁদপুর সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা ইতিপূর্বে বাংলা বিষয়ে উচ্চারণ অধ্যায়ের ক্লাস নিয়েছি। আজকে আমরা বাংলা শব্দ গঠন এই অধ্যায়ে সমাস প্রক্রিয়া শব্দ গঠনের বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা শুনবে, আশা করি তোমরা বুঝতে পারবে। একটু খেয়াল করো, আমাদের এই অধ্যায়ে সমাস অধ্যায়ে আমরা শব্দ গঠন করি, সেই জন্য আমাদের কয়েকটা পরিভাষা আমাদের আগে বুঝতে হবে। প্রথমত সমাস শব্দের অর্থটা একটু খেয়াল করো। সমাস শব্দটা গঠন হয়েছে সম যোগ আস। তার শাব্দিক অর্থ হলো একত্রে অবস্থান, অর্থাৎ অনেকগুলো পদকে এক পদে পরিণত করার মধ্য দিয়ে সমাস শব্দ গঠন করে। কিন্তু পরীক্ষায় আমাদের শব্দ গঠন প্রক্রিয়াটা আসলে আসে না, আসে শব্দ বিশ্লেষণটা। এজন্য আমরা আজকে একটু ব্যতিক্রমীভাবে সমাসের অধ্যায়ের ক্লাসটা আমরা একটু লক্ষ্য করব। সাধারণত আমরা সমাসের মধ্য দিয়ে শব্দ গঠন শিখি, কিন্তু পরীক্ষার প্রশ্নে আমাদের শব্দ গঠন না এসে পরীক্ষায় আসে শব্দ বিশ্লেষণ। এজন্য আমরা প্রথাগতভাবে শব্দ গঠন না শিখে কিভাবে সমস্ত পদ দিয়ে শব্দ গঠন করা যায় সেই বিষয়টা একটু লক্ষ্য করব। একটু খেয়াল করো যে সমাস, আমরা বলছি যে সমাস হলো অনেকগুলো পদ বা শব্দকে এক করে একটা শব্দ গঠন করা হয়। তো সমাস গঠনে আমরা যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যেটাকে আমরা বলি সমাসের পরিভাষা, সেটা হলো সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ, মধ্যপদ। এটা হলো শব্দ গঠনের জন্য আমাদেরকে জানতে হবে যে এই পরিভাষাগুলো: সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ, মধ্যপদ। যেমন সিংহাসন, এটাকে আমরা বলি সমস্ত পদ। পরীক্ষা সাধারণত আমাদের এই সমস্ত পদ দেয়া থাকে, কিন্তু আমরা প্রথাগতভাবে শব্দ গঠন শিখি ব্যাস বাক্য থেকে সমস্ত পদ, যেটা আসলে পরীক্ষার প্রশ্নে আমাদের এভাবে থাকে না। পরীক্ষার প্রশ্নে দেয়া থাকে সমস্ত পদ, সেখান থেকে আমাদেরকে সমসমান পদ বা ব্যাস বাক্য এবং সমাসের নাম নির্ণয় করতে হয়। তাহলে আমরা সাধারণত বা প্রথাগতভাবে শব্দ গঠনটা শিখি, কিন্তু শব্দ বিশ্লেষণটা আমরা খেয়াল করি না। এজন্য আমি আজকে তোমাদেরকে কিছু কৌশল শিখাবো, যার মধ্য দিয়ে আমরা সমস্ত পদ থেকে কিভাবে ব্যাস বাক্য নির্ণয় এবং সমাসের নামকরণ করা হয় সেটা আমরা শিখব। তার আগে প্রাথমিকভাবে আমরা বলছি যে সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ, মধ্যপদ, এই কয়েকটা পরিভাষার সঙ্গে আমরা পরিচিত হই। সমস্ত পদ হলো ব্যাস বাক্য দ্বারা বা সমসমান পদ দ্বারা যে একটা পদ সৃষ্টি হয় সেটা হলো সমস্ত পদ। তাহলে সিংহাসন হলো সমস্ত পদ, আর সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা বলি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তো সাধারণত আমরা এই বাক্য থেকে সমস্ত পদ গঠন করি। সিংহ চিহ্নিত আসন, সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্য পাওয়া যায় সেটা হলো ব্যাস বাক্য। আমরা পেলাম সিংহ চিহ্নিত আসন, এটা হলো ব্যাস বাক্য। আর এই বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাকে বলা হয় সমসমান পদ। তাহলে এই ব্যাস বাক্যে তিনটা সমসমান পদ আছে: সিংহ একটা, চিহ্নিত একটা, আসন একটা। এর মধ্যে সিংহ হলো পূর্বপদ, চিহ্নিত মধ্যপদ, আসন পরপদ। তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদ হলো সমসমান পদ, আর ব্যাস বাক্যের প্রথম পদটাকে আমরা বলছি পূর্বপদ,
মধ্যখানে পদগুলোকে বলা হয় মধ্যপদ, আর শেষেরটাকে আমরা বলছি পরপদ বা উত্তরপদ। আমরা প্রাথমিকভাবে সমাসের পরিভাষার সঙ্গে আমরা পরিচিত হলাম। এবার আমরা কিভাবে সমাস আমরা নির্ণয় করব, সমাস কয়টি ও কি কি সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আগেই বলেছি যে আমরা প্রথাগতভাবে শব্দ গঠন বিষয়টা নিয়ে আলোচনা করব না, কিভাবে শব্দ থেকে শব্দটাকে ব্যাস বাক্যে পরিণত করা যায় এবং সমাস নির্ণয় করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি সমাস প্রধানত 6 প্রকার। এক নম্বরে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। আমি আগে বলেছি যে আমরা আজকে শব্দ গঠন শিখব না, আমরা শব্দটা কিভাবে বিশ্লেষণ করা হয়, কিভাবে ব্যাস বাক্য নির্ণয় করব, কিভাবে সমাসটা নির্ণয় করব, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। একটু লক্ষ্য করো যে আমাদের সমাস 6টা, সবগুলোই আমাদের সমাস। পরীক্ষার প্রশ্নে যে শব্দগুলো দেয়া থাকে এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে বুঝবো যে কোনটা দ্বন্দ্ব, কোনটা দ্বিগু, কোনটা অব্যয়ীভাব, কোনটা কর্মধারয়, কোনটা তৎপুরুষ, কোনটা বহুব্রীহি। আমরা সাধারণত শব্দ গঠন শিখি কিভাবে? নীল যে আকাশ, নীল আকাশ। তার মানে আমরা ব্যাস বাক্য থেকে শব্দ গঠন শিখি, কিন্তু আমাদের পরীক্ষায় ব্যাস বাক্য থেকে শব্দ গঠন আসে না। আমাদের আসে হলো সমস্ত পদ দেয়া থাকে, সেখান থেকে আমরা ব্যাস বাক্য নির্ণয় করব আর সমাসের নামকরণ করব। তাহলে আমাদেরকে সমস্ত পদ থেকে বের করতে হবে কোনটা কোন সমাস। এক্ষেত্রে কিছু কৌশল আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হলো যে প্রত্যেকটা সমাসের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য দিয়ে আমরা সমস্ত পদ দেখে বুঝতে পারবো যে কোনটা কোন সমাস। আমি বোর্ডে 6টা শব্দ লিখব এবং এই শব্দগুলো থেকে আমরা এক এক করে কোনটা কোন সমাস সেটা নির্ণয় করব। একটু লক্ষ্য করো, আমরা একটা বোর্ডে কয়েকটা শব্দ লিখেছি,
মহাজন, ত্রিফলা, আয়ব্যয়, দশানন, দেশভঙ্গ, উপকূল, নীলাম্বর। ধরে নেই আমরা এই শব্দগুলো আমাদের পরীক্ষার প্রশ্নে দেয়া আছে। এখন এই শব্দগুলো দেখে আমরা কিভাবে নির্ণয় করব? আমি আগে বলেছি যে আমরা সাধারণত সমস্যমান পদ থেকে ব্যাস বাক্য গঠন, সমস্ত পদ গঠন করি, কিন্তু পরীক্ষা আমাদের আসে ঠিক বিপরীতটা, যে সমস্ত পদ দেয়া থাকে, সেগুলো দেখে আমাদেরকে নির্ণয় করতে হয় যে কোনটা কোন সমাস। একটু খেয়াল করো, আমরা আমাদের 6টা সমাসের কথা বলেছি। দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ভাব, সহায়ভাবে 6টা। তাহলে আমাদের প্রথম দ্বন্দ্ব সমাস। তাহলে কিভাবে আমরা 8টা, যে পরীক্ষার প্রশ্নে যে 8টা শব্দ দেওয়া থাকে, সেখান থেকে কিভাবে আমরা বের করব যে এটা এই 8টার মধ্যে কোনটা দ্বন্দ্ব সমাস। আমরা জানি দ্বন্দ্ব সমাসে পরপদ এবং পূর্বপদ উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, অর্থাৎ ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদেরই প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে। তাহলে আমরা সমস্ত পদ দেখে এবার নির্ণয় করব কিভাবে, যে সমস্ত পদ দ্বারা একাধিক বিষয়বস্তুকে বোঝায় সেটাই হবে দ্বন্দ্ব সমাস, এক কথায়। তাহলে খেয়াল করো এবার যে এই শব্দগুলো আমরা বোর্ডে যে শব্দগুলো লিখেছি, এগুলোর মধ্যে কোন শব্দটা দ্বারা একাধিক বিষয়বস্তুকে বোঝাচ্ছে। তাহলে আমরা এবার একটা একটা করে পড়ি। মহাজন, এই শব্দ দিয়ে একাধিক বিষয়বস্তুকে বোঝাচ্ছে না। ত্রিফলা, এটাও একাধিক বিষয়বস্তুকে বোঝাচ্ছে না। আয়ব্যয়, এই শব্দ দিয়ে আমরা একাধিক বিষয়বস্তুকে আমরা বোঝাই। তাহলে এই শব্দটা আমরা ধরতে পারি এটা হলো দ্বন্দ্ব সমাস, কারণ এখানে দুইটা বিষয়, একটা আয়, একটা ব্যয়। দশানন, এটাও একাধিক বিষয়বস্তুকে বোঝাচ্ছে না। দেশভঙ্গ, এটাও একাধিক বিষয়বস্তুকে বোঝাচ্ছে না। উপকূলও বোঝাচ্ছে না। নীলাম্বর শব্দ দ্বারাও একাধিক বিষয়বস্তুকে বোঝাচ্ছে না। তাহলে আমরা ধরে নিলাম যে এই শব্দগুলোর মধ্যে আমাদের একটা দ্বন্দ্ব সমাস, সেটা হলো আয় ব্যয়। তাহলে আমরা এক কথায় সমস্ত পদ থেকে সমাস নির্ণয় করব এই কৌশলে, যে শব্দ দ্বারা একাধিক বিষয়বস্তুকে বোঝায় সেই শব্দটাই হবে দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা এবার নির্ণয় করলাম দ্বন্দ্ব সমাস, এবার আমাদের ব্যাস বাক্য বানাতে হবে। তাহলে আমরা জানি যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে ও এবং আর বসে। সাধারণত ও সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাহলে আয় ব্যয়, এটা ব্যাস বাক্য হবে আয় ও ব্যয়। হয়ে গেল আমাদের দ্বন্দ্ব সমাস নির্ণয়। তাহলে এই প্রক্রিয়ায় আমরা যত হাজার শব্দ আসুক না কেন পরীক্ষার প্রশ্নে, আমরা এইভাবে নির্ণয় করব যে সমস্ত পদ দ্বারা একাধিক বিষয়বস্তুকে বোঝাবে সেই শব্দটাই হবে দ্বন্দ্ব সমাস। এখন আমরা বইয়ের মধ্যে বিভিন্ন ভাবে দ্বন্দ্ব সমাস গঠন করেছি, যে সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, সহার্থক দ্বন্দ্ব, অনুস্বর দ্বন্দ্ব ইত্যাদি সূচক দ্বন্দ্ব। আমাদের ওগুলোর দিকে যাওয়ার প্রয়োজন নাই। আমরা সহজে দ্বন্দ্ব সমাস নির্ণয় করব যে সমস্ত পদ দ্বারা একাধিক বিষয় বস্তুকে বোঝাবে সেটাই হবে দ্বন্দ্ব সমাস। তারপরে আমরা ব্যাস বাক্য নির্ণয় করলাম যে বিষয়গুলোকে বোঝানো হচ্ছে সেগুলোর মাঝখানে ও এবং আর বসে। সাধারণত ও এর ব্যবহারটাই সবচেয়ে বেশি হয়। তাহলে আয় ব্যয়, যেহেতু একাধিক বিষয়কে বোঝাচ্ছে, আয় একটা ব্যয় একটা, সুতরাং আয় ও ব্যয়, এটা হবে ব্যাস বাক্য। তাহলে এখানে আর বাকি কোন শব্দের মধ্যেই একাধিক বিষয়বস্তুকে বোঝাচ্ছে না। আমাদের নির্ণয় করার সময় আমরা শুধু দ্বন্দ্ব সমাস লিখলে হবে, সেটা কি সমার্থক না মিলনার্থক না বিপরীতার্থক না অনুস্বর না ইত্যাদি সূচক, ওই বিষয়গুলো আমাদের উল্লেখ করার খুব একটা প্রয়োজন হয় না পরীক্ষার উত্তরপত্রে। তো দ্বন্দ্ব সমাস নির্ণয়ের সহজ কৌশল আমাদের এটাই, যে একাধিক বিষয়বস্তু বোঝালে ওই শব্দটা দ্বন্দ্ব সমাস হবে। আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, দ্বন্দ্ব সমাসের সর্বনাম দ্বারা দ্বন্দ্ব সমাস হয়, যেখানে ওই দ্বন্দ্ব সমাসের সর্বনামগুলো এক পদে একীভূত হয়ে যায়। যেমন আমরা,
আমরা শব্দটা একটা শব্দে এখানে আয় ব্যয়ের মতো আলাদা দুটো বিষয়কে এখানে নির্দেশ করে নাই। এখানে সর্বনাম থেকে আমরা শব্দ গঠন হয়েছে আমি শব্দ থেকে। তাহলে আমরা দ্বারা এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনকে বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বেশ বাক্য হবে সে, তুমি ও আমি। আমি শেষ পদ দ্বারা এই শব্দটা গঠন হয়েছে বলেই এটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। আর শুধু দ্বন্দ্ব যদি আমরা লিখি সেক্ষেত্রেও হবে, কিন্তু একশেষ দ্বন্দ্ব যদি স্পেসিফিক বলা হয় তাহলে আমাদেরকে এটা বেশ বাক্য করতে হবে সে, তুমি ও আমি দ্বারা। ঠিক তেমনি তোমরা শব্দটা বেশ বাক্য সে ও তুমি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই কৌশলটা অবলম্বন করলে দ্বন্দ্ব সমাস নির্ণয় করা খুব সহজ হবে। আবারও আমি বলছি, যে সমস্ত পদ দ্বারা একাধিক বিষয়বস্তুকে নির্দেশ করে সেই সমস্ত পদ দ্বন্দ্ব সমাস হবে। এটা হলো আমাদের নির্ণয়। তারপরে বেশ বাক্য আমরা বলছি যে যে পদগুলো বোঝানো হচ্ছে যে বা একাধিক বিষয়বস্তুকে বোঝাচ্ছে সেগুলোর মাঝখানে ও বসবে। দুইয়ের অধিক হলে শেষেরটার সঙ্গে ও ব্যবহার হবে। আর প্রথম একটা বা প্রথম দুইটা থাকলে তাদের সঙ্গে কমা বসবে, যেমন সে কমা তুমি ও আমি। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস শেষ করতে পারি। আমাদের ৬টা সমস্যার মধ্যে আমাদের একটা শেখা হয়ে গেল। আবারও আমি বলছি, যে সমস্ত পদ দ্বারা একাধিক বিষয়বস্তু বোঝাবে সেই সমস্ত পদ হবে দ্বন্দ্ব সমাস। আর বাকি কোন সমাসের সমস্ত পদে একাধিক বিষয়বস্তুকে নির্দেশ করবে না বা বোঝাবে না। এক কথায় আমরা এভাবেই দ্বন্দ্ব সমাসকে নির্ণয় করব। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস হলো একটা। তারপরে আছে আমাদের দ্বিগু সমাস। দ্বিগু সমাসে যে শব্দটা দ্বিগু, দ্বি মানে দুই, গু শব্দটা গো থেকে এসেছে। গো থেকে গু, বিকার শব্দ এটা। গো শব্দটা বিকৃত হয়ে গু হয়েছে। তো গো মানে গরু, দ্বি মানে দুই, দুই গরুর সমান এখানে বোঝানো হয় নাই, যে দুইটা গরুর মূল্যের বা সমমূল্যের অন্য কোনো একটা বিষয়কে এখানে বোঝানো হচ্ছে। তাহলে দ্বিগু আমরা সংজ্ঞা যখন পড়েছি তখন আমরা এভাবে পড়েছি যে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদ যখন সমাহার অর্থে ব্যবহার হয় তখন সেটাকে আমরা বলছি দ্বিগু সমাস। তাহলে প্রথমে দ্বিগু সমাসে থাকবে সংখ্যাবাচক শব্দ, তারপরে সেটা সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার হবে। তাহলে দ্বিগু সমাস নির্ণয়ের আমাদের, আমি আগে বলেছি যে আমরা বেশ বাক্য থেকে সমস্ত পদ গঠন করার কৌশলটা জানছি না, আমরা সমস্ত পদ থেকে বেশ বাক্য করার কৌশল এবং নির্ণয়ের কৌশলটা আমরা বলছি। তাহলে দ্বিগু সমাস আমরা কিভাবে চিনব? তাহলে পরীক্ষার প্রশ্নে যতগুলো শব্দ থাকবে আমরা দেখব যে কোন শব্দটার সঙ্গে সংখ্যা আছে এবং সেটা সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার হচ্ছে। যদি সংখ্যাটা সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার হয় তাহলে সেটা দ্বিগু সমাস এক। আর যদি সেটা সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার না হয় তাহলে সেটা হবে বহুব্রীহি সমাস। তাহলে আমরা এই যে আমাদের শব্দগুলো আছে এখানে আমরা দেখি যে কোন শব্দটা দ্বারা সংখ্যার সমষ্টি বা সমাহার বোঝাচ্ছে। মহাজন এই শব্দ দিয়ে এখানে সংখ্যা নাই, ত্রিফলা এখানে সংখ্যা আছে, আয়বা এখানে সংখ্যা নাই, দশানন এখানে সংখ্যা আছে, দেশবঙ্গতে সংখ্যা নাই, উপকূলে সংখ্যা নাই, বিলাম্বরে সংখ্যা নাই। তাহলে আমরা এই শব্দগুলোর মধ্যে দুইটা শব্দে সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে কোনটা তাইলে দ্বিগু আর কোনটা বহুব্রীহি? তা আমরা বলেছি যে সমাহার বা সমষ্টি অর্থে যদি ব্যবহার হয় তাহলে হবে দ্বিগু। তাহলে এবার আমরা দেখি ত্রিফলা, তিন ফলের সমাহার, তা এটাই আমরা পাচ্ছি তাহলে দ্বিগু সমাস হিসাবে। আর দশানন, এখানে দশানন দ্বারা সংখ্যার সমষ্টি বোঝানো হয় নাই, এখানে দশানন দ্বারা 10টা আনন মানে মুখকে বোঝানো হয়েছে, যেটাকে স্পেসিফিক বলা হয় রাবণকে। আর আমরা জানি যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের অর্থ না বুঝিয়ে ভিন্ন কোনো অর্থকে বোঝায়।
তাহলে দশানন আমাদের দ্বিগু সমাসের মধ্যে পড়ছে না, কারণ সেটা সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার হয়নি। তাহলে আমরা এই শব্দগুলোর মধ্যে পেলাম ত্রিফলাটা দ্বিগু সমাস। তাহলে আমরা বের করলাম ত্রিফলা দ্বিগু সমাস, কারণ এটা সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে দ্বিগু সমাস আমরা এবার কিভাবে নির্ণয় করলাম, যে আমাদের পরীক্ষার প্রশ্নে যে শব্দগুলো থাকবে সেখান থেকে আমরা দেখব কোন শব্দের সঙ্গে সংখ্যা আছে এবং সেটা সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার হচ্ছে। চৌরাস্তা, তাহলে চৌরাস্তা যদি আমরা দেখি, তাহলে চৌরাস্তা মানে যেখানে চারটা রাস্তা এসে মিলিত হয়েছে এই জায়গাটাকে আমরা বলছি হলো চৌরাস্তা, চারটা রাস্তা মিলন কেন্দ্র। তাহলে এই শব্দটা আমাদের দ্বিগু সমাস। কিন্তু চৌচালা এটা দ্বিগু সমাস নয়, কারণ এটা চারটা চালের সমষ্টিকে বোঝানো হয়নি, চারটা চাল বিশিষ্ট ঘরকে বোঝানো হচ্ছে। যেই ঘরের চারটা চাল আছে ওইটাকে বলে চৌচালা। তাহলে এটা হবে বহুব্রীহি, যেটাকে আমরা বলি সংখ্যাবাচক বহুব্রীহি। আর চৌরাস্তা হলো দ্বিগু সমাস। তাহলে আমাদের পরীক্ষার প্রশ্নে যখনই আমরা দেখব যে কোন সমস্ত পদের শুরুতে সংখ্যা এবং সেটা সমাহার বোঝাচ্ছে, তাহলে সেটা আমরা এক কথা সেটা আমরা বলে দিব দ্বিগু সমাস। যদি সমাহার সমষ্টি না বুঝিয়ে থাকে তাহলে আমরা সেটাকে নির্ণয় করব বহুব্রীহি সমাস হিসাবে। আশা করি আমরা দ্বন্দ্ব এবং দ্বিগু এই দুইটা সমাস আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। তারপরে আমরা চলে যাব অব্যয়ীভাব সমাসে। আমি আবারও শিক্ষার্থীদেরকে বলছি যে আমরা আজকে কিন্তু শব্দ গঠন প্রক্রিয়া শিখছি না, যদিও আমাদের টপিকটা ছিল শব্দ গঠন, কিন্তু পরীক্ষায় আমি আগে বলেছি যে আমাদের পরীক্ষায় শব্দ গঠন আসে না, আসে হলো সমস্ত পদ বা গঠনকৃত শব্দটা বিশ্লেষণ। এই জন্য কিভাবে আমরা বিশ্লেষণ করব সেই কৌশলটা আমি তোমাদেরকে বলছি। যে দ্বন্দ্ব একাধিক বিষয়বস্তু বোঝালে দ্বন্দ্ব, দ্বিগু সংখ্যাবাচক শব্দ এবং সমাহার অর্থে যদি সেটা ব্যবহার হয় তাহলে হবে দ্বিগু, আর যদি সমাহার বা সমষ্টি না হয় তাহলে সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। তারপরে আমাদের অব্যয়ীভাব সমাস। তো আমরা সংজ্ঞা যখন পড়েছি যে পুরো পদে অব্যয় থাকে, অব্যয়ের অর্থেই প্রাধান্য থাকে, সেটাই অব্যয় সমাস। এখন আমরা এই সংজ্ঞা শিখলে আসলে নির্ণয় করতে পারবো না, কারণ আমরা সমস্ত পদ থেকে নির্ণয় করব। তাহলে অব্যয় সমাস আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে অব্যয় সমাস নির্ণয়ের প্রধান কৌশল হলো যে যে শব্দগুলো আমাদের দেয়া থাকবে সেই শব্দগুলোর মধ্যে যার শুরুতে অব্যয় থাকবে সেটাই হবে অব্যয় সমাস। এবং অব্যয় সমাসে আমাদের ব্যাকরণে যে বইগুলো আছে নির্দিষ্ট কয়েকটা অব্যয় ব্যবহার হয়। ওই অব্যয়গুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই এই অব্যয়ীভাব সমাসটা নির্ণয় করতে পারব। তাহলে আমরা সাধারণত কি বলছি, অব্যয় থাকবে শব্দের শুরুতে। এখন এই অব্যয় উপসর্গগুলো এক ধরনের অব্যয়। এই জন্য আমরা যখন অব্যয়ীভাব সমাস করি তখন তাদের শুরুতে যে অব্যয়গুলো বসে সেগুলো অধিকাংশ আমরা দেখেছি উপসর্গ। তাহলে উপসর্গ এক ধরনের অব্যয়। তাহলে এই অব্যয়গুলো যেই সমস্ত পদের শুরুতে থাকবে সেটাকে আমরা অব্যয়ীভাব সমাস হিসাবে নির্ণয় করব। তাহলে এই শব্দগুলো আমরা দেখি যে কোথায় আছে আমাদের অব্যয় সমাস। মহাজন নেই, ত্রিফলা নেই, আয়ব্যয় নেই, দর্শানো নেই, দেশভঙ্গ এখানেও অব্যয় উপসর্গ নেই, উপকূল এখানে আছে, নীলাম্বর এখানে নেই। তাহলে এই শব্দগুলো থেকে আমরা নির্ণয় করলাম উপকূলটা হলো অব্যয়ীভাব সমাস। তাহলে
এখন আমরা নির্ণয় করলাম যে এই উপকূল অব্যয়ভাব সমাস, কিন্তু ব্যাসবাক্য কিভাবে বানাবো? এখন আমাদের যাদের মুখস্থ আছে আমরা বলে ফেলি যে কুলের সমীপে উপকূল, এটা হলো আমাদের ব্যাসবাক্য থেকে শব্দ গঠন আমরা যখন মুখস্থ করেছি এভাবেই পড়েছি। কিন্তু না, আমরা শব্দ দেখে সমাস নির্ণয় করব। তাহলে অব্যয় সমাস নির্ণয় করব কিভাবে? যে সমস্ত পদের শুরুতে অব্যয় আছে ওই সমাসটাকে, ওই সমস্ত পদটাকে আমরা বলবো অব্যয়ভাব সমাস। এবং অব্যয়ভাব সমাসে সমস্ত পদের শুরুতে নির্দিষ্ট কয়েকটা অব্যয় ব্যবহার হয় সাধারণত। যেমন উপ, প্রতি, অনু, যথা, উত, আ, গে, গর, মির, হা, আরো। এই অব্যয় বা উপসর্গগুলো যদি সমস্ত পদের শুরুতে থাকে তাহলে আমরা নিশ্চিন্তে ধরে নিব এটা অব্যয় সমাস। আমাদের আর অন্য কোনো সমাস চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা নির্ণয় করলাম যে এই অব্যয়গুলো যে শব্দের শুরুতে আছে সেটাই অব্যয় সমাস, কিন্তু এখন আমরা কিভাবে সেটাকে ব্যাসবাক্যে পরিণত করব? এই প্রত্যেকটা অব্যয় এক একটা অর্থে ব্যবহার হয়। যেমন উপ কয়েকটা অর্থে ব্যবহার হয়। সমীপে, সদৃশ, ক্ষুদ্র, এই তিনটা অর্থে ব্যবহার হয়। তাহলে আমরা যদি মনে রাখতে পারি যে উপ এই তিনটা অর্থে ব্যবহার হবে, তাহলে যেই শব্দের সঙ্গে উপ আছে আমরা ধরে নিব ওই শব্দটা অব্যয় সমাস। তাহলে এখন আমরা ব্যাসবাক্য কিভাবে করব? উপকূল। তাহলে উপকূল শব্দের অর্থ আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে উপকূল দ্বারা আমরা বুঝি কুলের কাছে যেটা, সেটাকে বলে উপকূল। তাহলে কাছে মানে এখানে সমীপে অর্থে। তাহলে উপকূলের ব্যাসবাক্য আমরা করব কুলের সমীপে উপকূল। কুলের সমীপে উপকূল। ঠিক একইভাবে উপভাষা। উপভাষা আছে, শব্দের শুরুতে উপ আছে, আমরা নিশ্চিন্তে ধরে নিলাম এটা অব্যয় সমাস। এবার আমাদের কাজ হলো ব্যাসবাক্য তৈরি করা। তাহলে ব্যাসবাক্য আমরা করব, আমরা দেখি যে উপভাষা দ্বারা কি বোঝায়, যে ভাষার সদৃশ উপভাষা, এটা ভাষার সমীপে হবে না। ঠিক একইভাবে প্রত্যেকটা অব্যয় বা উপসর্গগুলো এক একটা অর্থে ব্যবহার হয়। যেমন প্রতি ব্যবহার হয় পৌনঃপুনিক অর্থে, বিপরীত অর্থে, অনুরূপ অর্থে বা সদৃশ অর্থে। তাহলে প্রতি, প্রতিকূল, তাহলে শব্দের শুরুতে প্রতি আছে, তাহলে আমরা ধরে নিব যে এই শব্দটা অব্যয় সমাস। তাহলে আমরা ব্যাসবাক্য করব কিভাবে? ব্যাসবাক্য করব যে প্রতি শব্দ, প্রতি উপসর্গটা বা অব্যয়টা পৌনঃপুনিক অর্থে ব্যবহার হয়, বিপরীত অর্থে হয়, অনুরূপ অর্থে হয়। তাহলে প্রতিকূলে কোন অর্থে এই শব্দের ব্যবহার হয়েছে? প্রতিকূল শব্দ দ্বারা আমরা কি বুঝি? কুলের বিপরীত, সেটাকে আমরা বলি কি? প্রতিকূল। তাহলে এখানে কোন অর্থে ব্যবহার হচ্ছে? বিপরীত অর্থে। এটা পৌনঃপুনিক অর্থে হবে না, অনুরূপ অর্থেও হবে না, কারণ প্রতিকূল যে সমস্ত পদ তার একটা অর্থ আছে। সেই অর্থটা আমরা যদি একটু চিন্তা করি তাইলে সহজেই আমরা তার ব্যবহারটা এবং কোন অর্থে ব্যবহার হচ্ছে সেটা নির্ণয় করতে পারবো। তাহলে প্রতি তিনটা অর্থে ব্যবহার হবে, পৌনঃপুনিক, বিপরীত, অনুরূপ। যেমন প্রতিজন, তাহলে প্রতি আছে, এটা অব্যয় সমাস, আমরা নিশ্চিন্তে লিখবো, কিন্তু এখন আমরা ব্যাসবাক্য করব কি দিয়ে? তাহলে প্রতিজন দ্বারা আমরা কি বুঝি? যখন আমরা প্রত্যেক জনকে কাউন্ট করি তখন সেটাকে বলে প্রতিজন, তার মানে পৌনঃপুনিক, বারবার।
এই জন এই জন এই জন এই জন প্রত্যেককে যখন গণনার মধ্যে আনা হয় সেটাকে আমরা বলছি প্রতিজন। তাহলে হবে কি পৌনঃপুনিক। তাহলে প্রতিজনের ব্যাসার্ধ হবে জন জন। তাহলে জন একের অধিক আসছে এই জন্য এটাকে বলা হয়েছে পৌনঃপুনিক। তাহলে প্রতিজন হবে জন জন। ঠিক একইভাবে অনু শব্দটাও আমরা দেখব কয়েকটা অর্থে ব্যবহার হয়। পশ্চাৎ অর্থে ব্যবহার হয়, পৌনঃপুনিক অর্থে ব্যবহার হয়। আমি সংক্ষেপে লিখছি পৌনঃপুনিক আর হলো পশ্চাৎ। যেমন আমরা যদি বলি অনুতাপ, তাহলে অনুতাপ শব্দের শুরুতে অনু আছে, তা আমরা নিশ্চিন্তে ধরে নিব এটা অব্যয়ীভাব সমাস। তাহলে কোন অর্থে ব্যবহার হয়েছে? এটি পৌনঃপুনিক হবে না পশ্চাৎ অর্থে হবে? তো অনুতাপ দ্বারা আমাদের সাধারণ সেন্সে আমরা কি বুঝি? একটা অপরাধের পরে আমাদের মনে যে প্রতিক্রিয়াটা হয় ওটাকে আমরা বুঝি অনুতাপ। তাহলে এটা কি? পশ্চাৎ, পরে, পিছনে। তাহলে অনুতাপের ব্যাসবাক্য হবে পশ্চাৎতাপ অনুতাপ বা তাপের পশ্চাৎ। ঠিক একইভাবে এটা পৌনঃপুনিক অর্থে ব্যবহার হয়। যেমন অনুক্ষণ, তাহলে অনু আছে, এটা অব্যয়ীভাব সমাস। অনুক্ষণ কি হবে? ক্ষণ ক্ষণ অনুক্ষণ বা ক্ষণে ক্ষণে অনুক্ষণ। যদি বিভক্তি ব্যবহার করি ক্ষণে ক্ষণে, আর না করলে ক্ষণ ক্ষণ অনুক্ষণ। ক্ষণ মানে সময়, সেটাকে আমরা বলছি অনুক্ষণ বা প্রতিক্ষণ একই। যথা, এটা হলো অনতিক্রম অর্থে, অনতিক্রম অর্থে ব্যবহার হবে, মানে যেটাকে আমরা অতিক্রম করতে পারবো না সেটা হলো অনতিক্রম। যেমন একটা শব্দ যথাবিধি, যথাবিধি। তাহলে শব্দের শুরুতে যথা আছে, আমরা নিশ্চিন্তে বলবো এটা অব্যয়ীভাব সমাস। তাহলে যথাবিধির ব্যাসবাক্য হবে আমরা হচ্ছে অনতিক্রম অর্থে। তাহলে বিধিকে অতিক্রম না করে, মানে আমি অতিক্রম করতে পারবো না। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। উত, এটা উত হবে অতিক্রান্ত অর্থে, মানে আমি অতিক্রম করে যাব, অতিক্রান্ত অর্থে উত। উচ্ছৃঙ্খল, তাহলে উচ্ছৃঙ্খল, শৃঙ্খলের সঙ্গে উত এই অব্যয়টা ব্যবহার হয়েছে, হয়ে এটা আবার সন্ধি হয়েছে, উত যোগ শৃঙ্খল হয়ে গেল উচ্ছৃঙ্খল। তাহলে উত যেহেতু আছে তাহলে এটা অব্যয়ীভাব সমাস, এটা হবে অতিক্রান্ত অর্থে। তাহলে শৃঙ্খলাকে অতিক্রান্ত বা অতিক্রম করে। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত বা বেলাকে অতিক্রম করে, দুইভাবে ব্যাসবাক্য করা যায়। তাহলে বেলাকে অতিক্রান্ত উদ্বেল, আর উচ্ছৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত। আ, এটা কয়েকটা অর্থে ব্যবহার হয়। আটা পর্যন্ত অর্থে, সমষ্টি অর্থে, ঈষৎ অর্থে। তাহলে কোন শব্দ আমরা কোথায় ব্যবহার, কোন অর্থে ব্যবহার করব? সমস্ত পদ যে অর্থকে ধারণ করছে সেই অর্থ অনুযায়ী আমাদের ব্যাসবাক্য করতে হবে। যেমন আমরণ, তাহলে আমরণ শব্দটাকে আমরা সমষ্টি অর্থে করতে পারবো না, ঈষৎ অর্থে করতে পারবো না। ঈষৎ মানে সামান্য কম, সমষ্টি, এটা আমরণ হবে না। তাহলে আমরণের ব্যাসবাক্য আমরা করব মরণ পর্যন্ত আমরণ, কারণ এটা ঈষৎ অর্থেও হয় না, সমষ্টি অর্থেও হচ্ছে না। মরণ পর্যন্ত আমরণ। ঠিক একইভাবে আনত, তাহলে আ আছে, এটা অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা এখানে করব কিভাবে? এটা সমষ্টি অর্থ হবে না, পর্যন্ত অর্থ হবে না, এটা হবে ঈষৎ অর্থে। ঈষৎ নত আনত। তাহলে এই অব্যয়গুলো, এই অর্থগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। বে, গড়, নির, হা, এই অব্যয়গুলো আমরা অভাব অর্থে ব্যবহার করি, অভাব অর্থে ব্যবহার করি। তাহলে যে শব্দের শুরুতে বে, গড়, নির, হা এই অব্যয়গুলো থাকবে সেই শব্দকে আমরা নিশ্চিন্তে ধরে নিব এটা
অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা বলছি যে এই অব্যয়গুলো অভাবার্থ হবে, তাহলে বেকার, তাহলে বে আছে এটা অব্যয়ীভাব সমাস, তাহলে কোন অর্থে? অভাবার্থে, কারের অভাব বেকার। গরমি, নীলের অভাব গরমি। নিরামিষ, আমিষের অভাব নিরামিষ। হা ভাত, ভাতের অভাব হা ভাত। একটা শব্দ আছে হা ভাতে, ওই শব্দটা আমাদের অব্যয়ীভাব সমাস না হয়ে বহুব্রীহি সমাস হবে। ওইটা হবে ভাতের অভাব যার। হা ভাতে দ্বারা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই জন্য ওইটা বহুব্রীহি সমাস হবে। হা ভাত আর হা ভাতে, হা ভাত এটা হবে অব্যয়ীভাব সমাস, আর হা ভাতে এটা হবে বহুব্রীহি সমাস। এইটুকু একটু আমাদের এই দুইটা শব্দ লক্ষ্য রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অব্যয়গুলো যে সমস্ত পদের শুরুতে পাবো, আমরা নিশ্চিন্তে সেটা অব্যয়ীভাব সমাস হিসাবে নির্ণয় করব, আর এই অর্থে সেটাকে ব্যাস বাক্য আমরা করব। এই অব্যয়গুলোর সঙ্গে আরো একটা আছে, যেমন হর আছে, আরেকটা হর, এটা কোনফুলি করতে হয়। যেমন হর রোজ একটা শব্দ, তাহলে কোনফুলি হইলে কি হবে? রোজ রোজ, হর রোজ। আবার হর শব্দটা অভাবার্থ হয়, যেমন হরতাল, তাহলে এটা আমরা করব হরতাল হলো তালের অভাব, হরতাল। ফিকা লাল, ফিকা একটা বিদেশি অব্যয় বা উপসর্গ, এটা হবে ঈষৎ লাল, ফিকা লাল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই অব্যয়গুলো একটু মনে রাখবো, তাইলে আমরা বুঝতে পারবো যে যে সমস্ত পদের শুরুতে এই অব্যয়গুলো থাকবে সেটাই অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা আজকে তিনটা সমাস নির্ণয়ের কৌশল আমরা বলেছি। একটা হলো দ্বন্দ্ব, একটা দ্বিগু, একটা অব্যয়ীভাব সমাস। আমি আবারও তিনটার বৈশিষ্ট্য আবারও আমি বলছি, যে যে সমস্ত পদের শুরুতে অব্যয় থাকে সেটা হবে অব্যয়ীভাব সমাস। আর কোন সমাসের শুরুতে এই অব্যয়গুলো সাধারণত থাকে না। কিছু অব্যয় আছে, নই তৎপুরুষ আর নই বহুব্রীহিতে আমরা আলোচনা করব, সেখানে এটা আবার বিস্তারিত আলোচনা করব। তো আমরা শুধু আজকে মাথায় রাখবো যে সমস্ত পদের শুরুতে অব্যয় থাকলে সেটা অব্যয়ীভাব সমাস। এক কথায় আমরা এটা মনে রাখবো। দ্বিগু মনে রাখবো কিভাবে? সমস্ত পদের শুরুতে সংখ্যা এবং শব্দটা সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার হবে। যদি সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার হয় তাহলে সেটা হবে দ্বিগু, আর যদি সমাহার বা সমষ্টি অর্থে ব্যবহার না হয় তাহলে হবে বহুব্রীহি। আমরা বহুব্রীহি সমাস আবার যখন আলোচনা করব তখন সেখানে এটা আবার আসবে। তো আমরা আজকে শুধু মনে রাখবো যে দ্বিগু সমাস সমাহার বা সমষ্টি অর্থে সংখ্যা থাকবে, তাইলে ওই শব্দটাকে আমরা বলছি দ্বিগু, যেমন ত্রিফলা। আর দ্বন্দ্ব সমাস সমস্ত পদ দ্বারা একাধিক বিষয়বস্তু যদি বোঝায় তাহলে সেই শব্দটা হবে দ্বন্দ্ব সমাস। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা সমস্ত পদ থেকে সমাস নির্ণয়ের এই কৌশলটা অন্তত এই তিনটা বিষয় তোমরা আয়ত্ত করতে পেরেছো। আগামী ক্লাসে আমরা বাকি যে আমাদের আরো তিনটা থাকবে, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, এই ছয়টা যখন আমরা পূর্ণাঙ্গ আলোচনা শেষ করব, আশা করি তোমরা সমস্ত পদ থেকে ব্যাস বাক্য নির্ণয় এবং সমাসের নামকরণটা খুঁজে বের করতে পারবে। তো আমরা ওই প্রথাগতভাবে যেভাবে শব্দ গঠন প্রক্রিয়া শিখি, ওইটা না শিখে এই প্রক্রিয়ায় এই কৌশল বা এই বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখতে পারি তাহলে সমস্ত পদ থেকে সমাস নির্ণয়ে আমরা সহজে করে ফেলতে পারব। তো সবাই মনোযোগ সহকারে, আশা করি ক্লাসটা তোমরা শুনেছো এবং নোট করতে পেরেছো। আর যদি কোনো বিষয়ে বুঝতে তোমাদের সমস্যা হয় তোমরা আগামী ক্লাসের পূর্বেই আমাকে জানাবে, তাহলে আমি আবার আগামী ক্লাসে তোমাদের এই আজকে যে তিনটা বিষয় সেটা আবার পুনরালোচনা আমরা করে দিব। আর সামনের ক্লাসে আমরা বাকি তিনটা কর্মধারয়, বহুব্রীহি আর তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। আশা করি সবাই শুনবে, ভালো থাকবে তোমরা, বাসায় পড়াশোনা সবাই করো, এই স্বাস্থ্যবিধি আমাদের যেটা আছে সবাই মিলে চলবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।